সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। অনলাইন পাঠদান কার্যক্রমের এই পর্বে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল সবুর, সহকারী শিক্ষক বাংলা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন স্কুলে ক্লাস বন্ধ, আর শিক্ষার্থী ছাড়া শিক্ষক অর্থাৎ শিক্ষার্থীর সংস্পর্শ ছাড়া শিক্ষক জীবন যে দুর্বিষহ কষ্টকর সেটা বোধহয় সব শিক্ষকই বেশ ভালোভাবে উপলব্ধি করছে। আর যারা একটু শিক্ষার্থী বান্ধব তাদের প্রসঙ্গটি তো আরও ভিন্ন। যাই হোক, মূল ক্লাস বাদ দিয়ে এত কথা কেন বলছি? আসলে আমার আজকের আলোচনার বিষয়টিও সেই জায়গাতেই, যে কথাকে কিভাবে সুন্দরভাবে বলা যায়, একটা বাক্যকে কিভাবে সুন্দরভাবে লেখা যায়, উপস্থাপন করা যায়। আমরা আজ দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা জানি যে নবম শ্রেণীতে আমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থ অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। দশম শ্রেণীর জন্য অতিরিক্ত যে অংশটি আছে সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়, আর যার মূল বিষয় হচ্ছে বাক্য প্রকরণ। মূল বিষয় বাক্য প্রকরণ। আমরা ওই জায়গাটি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। অর্থাৎ একটা বাক্যকে কিভাবে সুন্দরভাবে লেখা যায়, উপস্থাপন করা যায়, বলা যায়, সেগুলোই হবে আমাদের আজকের আলোচনার বিষয়। এই জায়গাটা যদি খেয়াল করি তাহলে প্রথমেই যে বিষয়টি আসবে সেটি হচ্ছে বাক্য। পাশাপাশি আমি একটু বলে রাখি, আমার আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয়গুলো, যেহেতু বাক্য প্রকরণ, বাক্য কাকে বলে, বাক্যের গঠনগত এবং অর্থগত দিকগুলো, একটা বাক্যের অংশগুলো কি কি, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনায় নিয়ে আসার আমি চেষ্টা করব। একই সাথে তার অর্থগত দিকগুলো এখানে আলোচনায় আসবে বলে আমরা আশা করছি। প্রথমেই আসি, বাক্য কাকে বলে? যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। এই সংজ্ঞাটি যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দুটো বিষয় আমাদের কাছে খুবই স্পষ্টভাবে ধরা দেয়। তার একটি হচ্ছে সুবিন্যস্ত পদসমষ্টি, যেটা আসলে ইঙ্গিত করে একটি বাক্যের গঠনগত দিকগুলোকে। পাশাপাশি মনোভাবের সম্পূর্ণ বহিঃপ্রকাশ, যেটা নির্দেশ করে একটি বাক্যের অর্থগত দিক। তো আমরা সেই জায়গাগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আমরা একটা বাক্য লিখি, ধরে নিই নীলা গান গায়।
অথবা স্নেহময়ী জননী স্বীয় সন্তানকে প্রাণাপেক্ষা ভালোবাসেন। আমি দুটো বাক্য এখানে লিখেছি। নীলা গান গায়, স্নেহময়ী জননী স্বীয় সন্তানকে প্রাণ অপেক্ষা ভালোবাসেন। আমরা যদি খেয়াল করি, দুটো কমপ্লিট সেন্টেন্স, দুটো সম্পূর্ণ বাক্য, যেটা পূর্ণরূপে একটা মনের ভাব প্রকাশ করছে। এটি যেমন স্বয়ংসম্পূর্ণ একটি বাক্য, একইভাবে স্নেহময়ী জননী স্বীয় সন্তানকে প্রাণ অপেক্ষা ভালোবাসেন, সেটিও সম্পূর্ণ একটা বাক্য, কমপ্লিট একটা সেন্টেন্স, যেটি পরিপূর্ণ একটা মনের ভাব প্রকাশে সক্ষম। এই বাক্যটা যদি আমরা খেয়াল করি, প্রথম বাক্যটি কার সম্পর্কে বলা হচ্ছে? কার সম্পর্কে বলা হচ্ছে? আমরা দেখি নীলা সম্পর্কে বলা হচ্ছে। নীলা সম্পর্কে কি বলা হচ্ছে? সে গান গায়। ঠিক একইভাবে যদি পরবর্তী বাক্যটি আমরা খেয়াল করি, তাহলে দেখব কার সম্পর্কে বলা হচ্ছে? স্নেহময়ী জননী সম্পর্কে। কি বলা হচ্ছে? যে তিনি স্বীয় সন্তানকে প্রাণ অপেক্ষা ভালোবাসেন। ঠিক একইভাবে প্রত্যেকটি বাক্য বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাই। কয়টি অংশ পাব? দুটি অংশ পাব। একটা বাক্যের কয়টি অংশ? আমি কিন্তু গঠনগত দিকগুলোকে গুরুত্ব দিচ্ছি। আমার আলোচনার প্রথমে আমি গঠনগত দিক, যেটাকে বলেছিলাম গঠনগত দিকটা, একটা বাক্য গঠন করতে গেলে তার কয়টি অংশ আমরা খুঁজে পাচ্ছি? দুইটি অংশ। দুটি অংশ কি কি? একটা যার সম্পর্কে বলা হচ্ছে, আরেকটি হচ্ছে তার সম্পর্কে কি বলা হচ্ছে। যার সম্পর্কে বলা হচ্ছে তাকে আমরা বলি উদ্দেশ্য। ব্যাকরণের পরিভাষায় তাকে আমরা কি বলছি? উদ্দেশ্য। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে নীলা সম্পর্কে কি বলা হচ্ছে? সে গান গায়, যেটাকে আমরা বলছি বিধেয়। ইংরেজিতে এই দুটি অংশেরও আলোচনা আছে। এখন দুটো বাক্যেরই আমরা দুটো করে অংশ পেয়েছি। তাহলে বাক্যের কয়টি অংশ পেলাম? দুটি অংশ। একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা বিধেয়। এখন দেখি এই উদ্দেশ্যটি, এই বাক্যের উদ্দেশ্যটি কি? নীলা। আর এই বাক্যের উদ্দেশ্য কি? স্নেহময়ী জননী। দুটো উদ্দেশ্য কি একই রকম? দুটো উদ্দেশ্য কি একই রকম? নিশ্চয় নয়। কারণ প্রথম উদ্দেশ্যটি একটি মাত্র পদ নিয়ে গঠিত, কিন্তু দ্বিতীয় উদ্দেশ্যটি একাধিক পদ নিয়ে গঠিত। এই গঠনগত দিক যদি বিবেচনা করি, তাহলে এই উদ্দেশ্যরও আবার শ্রেণীবিভাগ আমরা পেয়ে যাই। কি পাবো? উদ্দেশ্য, প্রথম বাক্যের উদ্দেশ্যটি একটি মাত্র পদ নিয়ে গঠিত। এই ধরনের উদ্দেশ্যকে আমরা বলছি সরল উদ্দেশ্য। একটি মাত্র পদ বিশিষ্ট উদ্দেশ্যকে আমরা কি বলবো? সরল উদ্দেশ্য।
এবং একাধিক পদ নিয়ে গঠিত যে উদ্দেশ্যটি, সেটিকে আমরা বলি সম্প্রসারিত উদ্দেশ্য। সম্প্রসারিত উদ্দেশ্য। সরল উদ্দেশ্য এবং সম্প্রসারিত উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য আবার কয় প্রকারে আমরা পাচ্ছি? উদ্দেশ্য পাচ্ছি দুই প্রকার, একটি সরল উদ্দেশ্য আর একটি সম্প্রসারিত উদ্দেশ্য। ঠিক একইভাবে বিধেয়র ক্ষেত্রেও এমনটি হতে পারে। উদ্দেশ্যের যেমন সম্প্রসারণ হয়েছে, বিধেয়ের ক্ষেত্রেও সম্প্রসারণ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্প্রসারণগুলো কিভাবে হয়? এই সম্প্রসারণগুলো কিভাবে হয়? বেশ কিছু নিয়ম মেনে, কয়েকটি নিয়মে এই উদ্দেশ্যের সম্প্রসারণ হতে পারে। আমরা এখন সেই জায়গাগুলো একটু আলোচনা করার চেষ্টা করি। তোমরা খেয়াল করো যে উদ্দেশ্যের সম্প্রসারণ কিভাবে হতে পারে। আমি আবারও একটু বাক্য লিখি। যেহেতু আমাদের উদ্দেশ্যের সম্প্রসারণ নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ এখনকার সেন্টেন্সগুলোর, বাক্যগুলোর উদ্দেশ্যগুলো হবে সম্প্রসারিত উদ্দেশ্য। আমাকে দেখতে হবে যে কিভাবে এই উদ্দেশ্যটি সম্প্রসারিত হয়েছে। উদ্দেশ্যটি কিভাবে সম্প্রসারিত হয়েছে আমরা প্রথমে যদি দেখি, একটা বাক্য লিখি, কুখ্যাত দস্যু দল ধরা পড়েছে। এখানে উদ্দেশ্য কোনটি? কুখ্যাত দস্যু দল। মূল উদ্দেশ্য কি ছিল? যা কার সম্পর্কে বলা হচ্ছে? দস্যু দল সম্পর্কে। কি হয়েছে? ধরা পড়েছে। উদ্দেশ্য হচ্ছিল দস্যু দল, আর কুখ্যাতটি এই উদ্দেশ্যের সম্প্রসারণ। কুখ্যাত পদটি এই দস্যু দল উদ্দেশ্যের সম্প্রসারণ। এই সম্প্রসারণটি কিভাবে হয়েছে আমরা দেখি। এটা একটা বিশেষণ পদ। তাহলে প্রথম যে নিয়মটি আমরা খুঁজে পাচ্ছি যে এখানে সম্প্রসারিত হয়েছে বিশেষণ যোগে। কিভাবে? বিশেষণ যোগে। তাহলে প্রথম যে জায়গাটি আমরা পাচ্ছি যে উদ্দেশ্যের সম্প্রসারণ হতে পারে বিশেষণ যোগে, উদ্দেশ্যের সম্প্রসারণ হতে পারে। আর একটা বাক্য দেখি, হাসিমের ভাই এসেছে। এখানকার উদ্দেশ্য কোনটি? কার সম্পর্কে বলা হচ্ছে? ভাই এসেছে। হাসিমের ভাই এসেছে, এই অংশটি উদ্দেশ্য। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে ভাই, আর হাসিমের শব্দটি ওই ভাই উদ্দেশ্যের সম্প্রসারণ। এখন কিভাবে হলো এই সম্প্রসারণ? এখানে হাসিমের সম্মত শব্দটি একটি সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ কাকে বলে নিশ্চয়ই আমরা জানি, এর আগে এই বিষয়গুলো আলোচনায় এসে গেছে। বাক্য মধ্যস্থ যে শব্দটি, যে পদটি ক্রিয়াপদের সাথে সম্পর্ক না রেখে বাক্যের অন্যান্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা বলি সম্বন্ধ পদ। এই হাসিমের সাথে আসার কোনো সম্পর্ক নেই। হাসিম আসেনি, হাসিম আসেনি। সোনার খাঁচায় সুখ নেই। সোনার শব্দটি একটা সম্বন্ধ পদ। খাঁচায় সুখ নেই, এটি বড় কথা। সে খাঁচাটি সোনার না রূপার, সেটার সাথে সুখের সম্পর্ক নয়।
থাকা না থাকার সাথে সম্পর্ক হচ্ছে খাসার, আর খাসার সাথে সম্পর্কটি হচ্ছে সোনার। সেটা সোনার বা রূপার হতে পারে। ঠিক একইভাবে সেটা হাসিমের ভাইও হতে পারে, কাশিমের ভাইও হতে পারে। এই হাসিমের শব্দটি একটি সম্বন্ধ পদ। তাহলে এখানে কিভাবে আমাদের উদ্দেশ্যের সম্প্রসারণ হয়েছে? সম্বন্ধ পদ যোগে। কিভাবে? সম্বন্ধ পদ যোগে। কয়টা নিয়ম পেলাম আমরা উদ্দেশ্যের সম্প্রসারণের? দুটো নিয়ম দেখে ফেলেছি ইতিমধ্যে। এখন দেখো আরও একটা বাক্য দেখি। যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে। কারা উন্নতি করে? যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে। এখানের উদ্দেশ্য কোনটি? তারাই উন্নতি করে। তারাই উন্নতি করে। কারা উন্নতি করে? যারা অত্যন্ত পরিশ্রমী। তারা, যারা, ওই তারা শব্দের সমার্থক এই বাক্যটি। তারা বলতে কাদেরকে বোঝাচ্ছে? যারা অত্যন্ত পরিশ্রমী। অর্থাৎ সমার্থক বাক্যাংশ যোগে। কিভাবে সম্প্রসারিত হয়েছে? সমার্থক বাক্যাংশ যোগে। প্রথমে দেখলাম বিশেষণ যোগে উদ্দেশ্যের সম্প্রসারণ হয়েছে। এখন দেখি সম্বন্ধ পদ যোগে। তারপরে দেখছি সমার্থক বাক্যাংশ যোগে। আরও একটা বাক্য দেখি। চাটুকর পরিবৃত্ত হয়ে বড় সাহেব থাকেন। বাক্যের উদ্দেশ্য কোনটি? বড় সাহেব থাকেন। বড় সাহেব থাকেন। কিভাবে থাকেন? চাটুকর পরিবৃত্ত হয়ে। এই অংশটা যদি আমরা খেয়াল করি, এর শেষে আমরা দেখি একটি অসমাপিকা ক্রিয়া বিশেষণ আছে। অসমাপিকা ক্রিয়া আছে। এই বাক্যটি অসমাপিকা ক্রিয়া দিয়ে শেষ হয়েছে এবং সেটি বিশেষণের ভূমিকা পালন করছে। থাকেন শব্দটির বিশেষণ হচ্ছে চাটুকর পরিবৃত্ত হয়ে। থাকা শব্দটি একটা ক্রিয়াপদ যার বিশেষণ হচ্ছে চাটুকর পরিবৃত্ত হয়ে, যেটাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ, ইংরেজিতে বলি অ্যাডভার্ব। এখন অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে। অসমাপিকা ক্রিয়া এখানে একটি আছেই। আমি যদি এখানে থেমে যাই, চাটুকর পরিবৃত্ত হয়েই, বাক্যটি কমপ্লিট হয়নি। এই ক্রিয়াটি আমার বাক্যটাকে কমপ্লিট করতে পারেনি, সম্পূর্ণ করতে পারেনি। যে ক্রিয়া বাক্যের পরিসমাপ্তি ঘটাতে পারে না তাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। তাহলে এই বাক্যটির উদ্দেশ্য অংশটি সম্প্রসারিত হয়েছে কিভাবে? অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে। অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে। আমরা খেয়াল করি আরও একটা বাক্য খেয়াল করি। যিনি অত্যন্ত সদালাপী তিনি এসেছেন।
তিনি এসেছেন। তিনি কেমন? তিনি কেমন? তিনি সদালাপী, অত্যন্ত সদালাপী। এটিও একটি বিশেষণ পদ, কিন্তু এই বিশেষণটি তিনি শব্দটির বিশেষণ, এবং এখানে একটি পদ দিয়ে একটা বিশেষণ নয়, পুরো বাক্যাংশটি একটা বিশেষণের ভূমিকা পালন করছে। পুরো বাক্য অংশটি ওই তিনি পদের বিশেষণের ভূমিকা পালন করছে। যিনি অত্যন্ত সদালাপী তিনি এসেছেন। তাহলে তিনি শব্দটির বিশেষণ কি? তিনি অত্যন্ত সদালাপী। ঠিক পুরো বাক্যটি একটা বিশেষণের স্থানীয় বাক্যাংশ। তাহলে আমরা দেখছি এটি কিভাবে সম্প্রসারিত হয়েছে। বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে। উদ্দেশ্য সম্প্রসারণ নিয়ে আমরা এখন কথা বলছিলাম, যে একটা বাক্যের উদ্দেশ্য কতভাবে কিভাবে সম্প্রসারিত হতে পারে। আমি আবারও বলছি, আমাদের আলোচনার বিষয় কিন্তু সেই গঠনগত দিকটা। একটা সেন্টেন্সকে, একটা বাক্যকে সুন্দরভাবে গঠন করতে হলে তার যে যে উপাদানগুলো দরকার, যে যে জায়গাগুলো দরকার, সেগুলো আমরা বুঝতে পারছি কিনা। উদ্দেশ্যের সম্প্রসারণ আমরা আপাতত দেখতে পাচ্ছি, মোটামুটিভাবে 5 ভাবে আমরা উদ্দেশ্য সম্প্রসারণ করতে পেরেছি। ঠিক একইভাবে আমরা এখন যাব কিভাবে বিধেয়র সম্প্রসারণ হতে পারে। কিভাবে বিধেয়ের সম্প্রসারণ হতে পারে আমরা একইভাবে দেখি। উদ্দেশ্য বিধেয় বুঝতে নিশ্চয়ই আমাদের সমস্যা নেই, আমরা বিধেয়ের সম্প্রসারণগুলো এখন দেখে নেই। একটি বাক্য দেখি, ঘোড়া দ্রুত দৌড়ায়। এতক্ষণ যে বাক্যগুলো আমি লিখেছিলাম সবগুলো বাক্যের সম্প্রসারিত উদ্দেশ্য ছিল, সেগুলোই ছিল আমাদের আলোচনার বিষয়। ঠিক একইভাবে এখন আমার যে মূল আলোচনার বিষয় হবে, যেহেতু বিধেয়ের সম্প্রসারণ নিয়ে, তাহলে আমার সম্প্রসারিত বিধেয়গুলো এখানে আসবে। এটাকে আমরা ভাগ করি। উদ্দেশ্য কোনটি? ঘোড়া। বিধেয় অংশ কোনটি? দ্রুত দৌড়ায়। মূল বিধেয় কোনটি? ঘোড়া দৌড়ায়, দ্যাটস এনাফ। কিন্তু কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। এই দ্রুত শব্দটি দৌড়ায় শব্দকে বিশেষিত করছে, দৌড়ায় পদটিকে, ক্রিয়াপদটিকে বিশেষিত করছে। তাহলে এখানে বিধেয় অংশ কোনটি? দৌড়ায়। আর বিধেয়ের সম্প্রসারণ কোনটি? দ্রুত। কিভাবে হলো এই সম্প্রসারণ? এটি ক্রিয়াপদের বিশেষণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া বিশেষণ যোগে কিভাবে ক্রিয়া বিশেষণ যোগে এই বাক্যের সম্প্রসারণ হয়েছে। এখন পাশাপাশি আরও একটা বাক্য আমরা খেয়াল করি, ঘোড়া দ্রুত দৌড়ায়। জেট বিমান অতিশয় দ্রুত চলে। আগেরটা কি ছিল? ঘোড়া দ্রুত দৌড়ায়। এখানেও দ্রুত চলে, কিন্তু শুধু দ্রুত চলে না, অতিশয় দ্রুত চলে। অতিশয় দ্রুত চলে। এখানের উদ্দেশ্য কোনটি? জেট বিমান। বিধেয় কোনটি? চলে। পুরাটাই বিধেয় অংশ, কিন্তু এর মূল বিধেয় হচ্ছে চলে। আর অতিশয় দ্রুত অংশটি এই বিধের সম্প্রসারণ। তাহলে কিভাবে হয়েছে সম্প্রসারণ? এখানে চলা পদটা ক্রিয়াপদ, দ্রুত পদটি ক্রিয়ার বিশেষণ পদ। তাহলে অতিশয়টি কি হবে? এই দ্রুতর বিশেষণ পদ। এটি ক্রিয়াকে বিশেষিত করছে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর অতিশয় শব্দটি ক্রিয়া বিশেষণকে আবার বিশেষিত করছে।
ক্রিয়া বিশেষণের বিশেষণ, যেটাকে আমরা ক্রিয়া বিশেষণীয় বলতে পারি। কিভাবে হচ্ছে? ক্রিয়া বিশেষণীয় যোগে। কি বোঝা যাচ্ছে তো? এটি হচ্ছে ক্রিয়ার বিশেষণ আর এটি হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। এজন্য আমি দুই জায়গায় দ্রুত শব্দটি রেখেছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো, ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে। উদ্দেশ্য কোনটি? ভুবনের। মূল বিধেয় কোনটি? ভাসিছে। কোথায় ভাসিছে? ঘাটে ঘাটে। কোথায় ভাসিছে? অধিকরণ কারক। তাহলে এরকম কারক আদি যোগে, কারক বিভক্তি যোগেও আমরা দেখি যে বিধেয়ের বিশেষ সম্প্রসারণ হতে পারে। কিভাবে হয়েছে এখানে বিধেয়ের সম্প্রসারণ? কারক আদি যোগে, কারক আদি যোগে বা কারক বিভক্তি যুক্ত হয়ে। ঠিক একইভাবে দেখি, তিনি যেভাবেই হোক আসবেন। উদ্দেশ্য কোনটি? তিনি। বিধেয় কোনটি? যেভাবেই হোক আসবেন। মূল বিধেয় কোনটি? আসবেন। কিভাবে আসবেন? যেভাবেই হোক। একটি বাক্যাংশ, একটি বাক্যাংশ। কিন্তু এই বাক্যাংশটি কিসের ভূমিকা পালন করছে? আসবেন ক্রিয়ার বিশেষণের ভূমিকা পালন করছে। অর্থাৎ ক্রিয়া বিশেষণের স্থানীয় বাক্যাংশ যোগে। কি? ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে। ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে। ঠিক একইভাবে আসি, ইনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু। ইনি আমার বিশেষ অন্তরঙ্গ বন্ধু। ইনি আমার বন্ধু। মূল কথা, কেমন বন্ধু? বিশেষ অন্তরঙ্গ বন্ধু। বিধের বিশেষণ, বিধেয় বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে, বিধেয় বিশেষণ যোগে। কি দেখলাম আমরা? কিভাবে উদ্দেশ্য সম্প্রসারণ হচ্ছে, কিভাবে বিধেয়ের সম্প্রসারণ হচ্ছে। আমরা দেখলাম উদ্দেশ্য সম্প্রসারণ হতে পারে 5 ভাবে। ঠিক একইভাবে বিধেয়ের সম্প্রসারণ হতে পারে আরও 5 ভাবে। খেয়াল করতে হবে, আমাকে প্রত্যেকটা শব্দ খেয়াল করতে হবে এবং বুঝে নিতে হবে কোনটি কোন পদ। যে শব্দটি সম্প্রসারিত হচ্ছে সেই শব্দটাকে গুরুত্ব দিলেই আমরা এই জায়গাটি বুঝতে পারবো। আমরা কথা বলছিলাম বাক্যের গঠনগত দিক নিয়ে। ঠিক একইভাবে খুব সংক্ষেপে একটু আগানোর চেষ্টা করব বাক্যের অর্থগত দিকগুলো নিয়ে। কতগুলো শব্দ আমরা দেখেছি সুনির্দিষ্ট সুবিন্যস্ত পদ সমষ্টি একসাথে হয়ে পদ একসাথে হলেই বাক্য গঠিত হয় না। তার অভ্যন্তরীণ পদগুলোর মধ্যে যেমন একটা পারস্পরিক সম্পর্ক থাকা চাই, তেমনিভাবে সেই পদগুলোর মিলনে একটি পরিপূর্ণ অর্থ আসা চাই। একটা পরিপূর্ণ অর্থ আসা চাই, তাই না? এখন
অর্থগত দিকটা যদি আমরা খেয়াল করি ভাষার বিচারে, তাহলে একটা বাক্যকে সার্থক বাক্য হতে হলে তার কয়টি গুণ থাকতে হয়, কোন কোন বৈশিষ্ট্য থাকলে বাক্যটি অর্থগত দিক দিয়ে সার্থক হয়। ভাষার বিচারে একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে। কয়টি গুণ? 3টি। এক হচ্ছে আকাঙ্ক্ষা, 2 আসক্তি এবং 3 যোগ্যতা। আকাঙ্ক্ষা, এক পদের পর আর এক পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলি। আমরা ভাত খেয়ে এখানে যদি থেমে যাই, আমরা জানি একটা বাক্য গঠন করতে হলে যে জিনিসগুলো দরকার, ক্লাস 6-এ শিখেছিলাম। সব একটা শব্দ, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, কর্ম, ক্রিয়া আছে, কিন্তু বাক্যটি কমপ্লিট নয়। আমাদের জানার আরও আগ্রহ রয়ে গেছে, আমরা ভাত খেয়ে কী করব। আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়নি। একটা সার্থক বাক্য তখনই হবে যখন তার আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটবে। আমরা ভাত খেয়ে কী করব? স্কুলে যাব। আমরা ভাত খেয়ে স্কুলে যাব। এই যে এক পদের পর আর এক পদ শোনার ইচ্ছা, এই ইচ্ছাটাকেই আমরা বলছি আকাঙ্ক্ষা। সার্থক বাক্যের যে 3টি গুণ, তার প্রথম গুণটি, প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে আকাঙ্ক্ষা। প্রথম বৈশিষ্ট্যটি কি? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কি? আমরা যদি সহজ করে বলি, তাহলে বাক্যের এক পদের পর আর এক পদ শোনার যে ইচ্ছা, সেটিকে আমরা বলছি আকাঙ্ক্ষা। সেটিকে আকাঙ্ক্ষা বলতে পারি। এই আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটতে হবে যদি একটা সার্থক বাক্য হতে হয়। এখন দেখো, এই শব্দটি যদি আমরা এভাবে লিখি, খেয়ে স্কুলে যাব, আমরা ভাত, হবে না? সেই সকল শব্দগুলোই তো এর মধ্যে রয়ে গেছে। তাহলে কি বাক্যটা একটা সুন্দর বাক্য হলো, সার্থক বাক্য হলো? না। কেন না? বাক্যটি সুন্দরভাবে সাজানো নেই। আমি সেই সংজ্ঞার প্রথমে যাই যে জায়গাটি মার্কিং করেছিলাম, সুবিন্যস্ত পদ সমষ্টি, অর্থাৎ বাক্যের পদগুলোকে সুন্দরভাবে বিন্যস্ত হতে হবে। কোন পদের পর কোন পদ সাজাতে হবে এটি আমাদেরকে জানা দরকার। এই যে সুবিন্যস্ত পদ সমষ্টি, সেটি হচ্ছে একটি বাক্যের আসক্তি গুণ। সুবিন্যস্ত পদ সমষ্টি হচ্ছে বাক্যের আসক্তি। এখন সেই পদ সমষ্টিটা কি, সেই নিয়মগুলো কি, সুন্দরভাবে সাজানোর নিয়মগুলো কি, আমি খুব সংক্ষেপে একটু বলছি, একটু আমরা খেয়াল করি। আমি একটু আগে বলেছি যে বাক্যের প্রথমে কর্তা থাকবে, তারপরে কর্ম থাকবে, তারপরে ভার্ব থাকবে। কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, এটি হচ্ছে বাক্যের একটা সিকোয়েন্স, একটা সেন্টেক্স, যেটা আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের এই পঞ্চম অধ্যায়ের একেবারে শেষ, অর্থাৎ সপ্তম পরিস্থিতি ওখানে রয়ে গেছে। সিনট্যাক্স কর্তা কর্ম ক্রিয়া, এর ব্যতিক্রম যে নয় তা কিন্তু নেই। যেমন আমি শাহানামা পড়েছি, কর্তা কর্ম ক্রিয়া, তাই না? কিন্তু পাশাপাশি খেয়াল করি, জানি তোমার মুরদ কতটুকু। এই বাক্যটা কি ঠিক এই বাক্যের মতো একইভাবে সাজানো হয়েছে? এর ক্রিয়া কোনটি? জানি, সেটি কিন্তু প্রথমে চলে এসেছে। সেটিও বাক্য হতে পারে। ব্যতিক্রম, নিয়মের যেমন অনিয়ম আছে, ক্রমেরও আছে ব্যতিক্রম। মনে রাখতে হবে আমাদেরকে। ছন্দের অনুরোধে অথবা কোনো বাক্যের উপর জোর দিতে গেলে কবিতার ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটতেই পারে। বাক্যের প্রথমে আমরা দেখেছি, এই বাক্যটা যদি খেয়াল করি, তাহলে প্রথমে আসছে কি? উদ্দেশ্য এবং সম্প্রসারণ সহ উদ্দেশ্য, তারপরে আসবে সম্প্রসারণ সহ বিধেয়। দুটো নিয়ম। প্রথমে দেখি কর্তা কর্ম ক্রিয়া, একইভাবে প্রথমে সম্প্রসারণ সহ উদ্দেশ্য, তারপর এখন আসি
কারক বিভক্তিযুক্ত পদ আমরা একটু খেয়াল করি। রাজশাহীর আম, খেতে চমৎকার। রাজশাহীর আম খেতে চমৎকার, এখানে একটা অসমাপিকা ক্রিয়াপদ আছে। ইয়ায়ে, ইতেতে, ইলেলে বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়, যেটি বসেছে বিশেষণ পদের আগে। অসমাপিকা ক্রিয়াপদ অথবা কারক বিভক্তিযুক্ত পদ ছেলেটি ব্যবহারে খুবই ভদ্র, বিশেষণের আগে বসে, বিশেষণের আগে বসে। ঠিক একইভাবে সম্বন্ধপদ, সম্বন্ধপদ অবশ্যই বিশেষের আগে বসে, পূর্বে বসে। কেমন আমরা একটু খেয়াল করি। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। কোথায় ফিরে এসেছে? ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ঘরের ছেলে, ছেলের আগে ঘরের সম্বন্ধপদটি বসেছে। ঠিক এভাবে আমাদের আসক্তির জন্য কয়েকটি নিয়ম আছে, যে সিকোয়েন্সগুলো, যে সেন্টেন্সগুলো মেনে চললে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস ঘটবে। খুব সংক্ষেপে একটু বলি যোগ্যতা নিয়ে। আমরা একটা বাক্য লিখি, গরু আকাশে ওড়ে। এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে, যথাযথভাবে সাজানোও আছে। তাহলে কি বাক্যটি যথেষ্ট, যথার্থ? তবুও নয়। কেননা তার অর্থগত এবং ভাবগত যে মিলবন্ধন সেটি নেই। ঠিক সেই জায়গাটাকে আমরা বলি যোগ্যতা। বাক্যের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনকে আমরা কি বলি? যোগ্যতা, যেটি একটি সার্থক বাক্যের 3 নম্বর এবং সবচেয়ে সুন্দর একটা গুণ, তাই না? এখন কি কি উপায়ে, কি কি কারণে একটা বাক্য যোগ্যতা হারায় আমি খুব সংক্ষেপে একটু বলি, একটু খেয়াল করি। প্রথমেই আসি, একটা বাক্য যোগ্যতা হারাতে গেলে প্রথমেই যে জিনিসটি আছে, যে রীতিসিদ্ধ অর্থবাচকতা। আমরা একটা শব্দকে সাধারণত প্রকৃতি প্রত্যয়জাত অর্থে ব্যবহার করি, যেমন সন্দেশ। সন্দেশ শব্দের স্বাভাবিক অর্থ আমরা জানি মিষ্টান্ন, কিন্তু এই শব্দটা যদি প্রকৃতিগত প্রত্যয়গত দিকটা দেখি, ব্যুৎপত্তিগত দিকটা দেখি, তাহলে ভাগ করলে কী হবে? সম প্লাস দেশ, তখন তার অর্থ দাঁড়াবে সংবাদ। এখন আমরা সন্দেশ শব্দটিকে যদি মিষ্টান্ন শব্দ ব্যবহার না করে সংবাদ শব্দ অর্থ ব্যবহার করি, তাহলে সেটি কখনোই যথার্থ হবে না, সেটা মানুষ গ্রহণ করবে না, তাই না? ঠিক একইভাবে দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, বাগধারার শব্দ পরিবর্তন, গুরুচণ্ডালী ইত্যাদি ইত্যাদি কারণে একটি বাক্য যোগ্যতা হারাতে পারে। যাই হোক, আমাদের সময় এ পর্যন্তই শেষ। পরবর্তীতে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আরও সুন্দর আলোচনা করার এবং বিস্তারিত আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।